সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেলের সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ফুলেল চৌধুরী। দর্শক, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করতে চাই আপনাদের সাথে ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসন এবং বাংলাদেশ প্রেক্ষাপট, এই বিষয়টাকে সামনে নিয়ে আজকে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার হাতের ডান পাশে জনাব ফারুক আক্তার খান পল্লব, লেখক ও কলামিস্ট। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আমার হাতের বাম পাশে উপস্থিত আছেন জনাব মোস্তফা কামাল, ডেপুটি হেড অব নিউজ বাংলা ভিশন। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক, যেমনটা বলেছিলাম যে আমরা আমাদের আজকের বিষয় রেখেছি ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসন এবং বাংলাদেশ প্রেক্ষাপট। আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনি ইসরায়েলের যে আগ্রাসন চলছে, চলমান রয়েছে। হয়তোবা যে মুহূর্তে আমরা কথা বলছি স্টুডিওতে বসে, সেই মুহূর্তেও হয়তোবা ফিলিস্তিনে বোমা নিক্ষেপ করা হচ্ছে, মানুষের ওপর নির্বিচারে গণহত্যা চলছে এতদিন এবং এখনও চলছে, যা আসলে বাংলাদেশের মানুষ বা পৃথিবীর বিবেকবান মানুষগুলো মেনে নিতে পারছে না। এবং তারই ধারাবাহিকতায় সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের মানুষও এখানে উদ্বেগ উৎকণ্ঠা জানিয়েছে। এবং আমি আলোচনা শুরু করতে চাই জনাব মোস্তফা কামাল, আপনার মাধ্যমে। আপনি দেখেছেন রাষ্ট্র বাংলাদেশও কিন্তু এর পক্ষে একটা স্ট্যান্ড নিয়েছে, ফিলিস্তিনের এই আগ্রাসনের বিপক্ষে গিয়ে ফিলিস্তিনি মানুষের পক্ষে, নির্যাতিত মানুষের পক্ষে কিন্তু বাংলাদেশের একটা স্টেটমেন্ট দিয়েছে। প্রথমে বলতে চাই যে রাষ্ট্র বাংলাদেশ যে স্টেটমেন্টটা দিয়েছে, সেই স্টেটমেন্টটাকে আপনি কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে ফুলেল চৌধুরী। খুব চমৎকার বিষয় সামনে এনেছেন আপনি। রাষ্ট্র বাংলাদেশ তার অবস্থান পরিষ্কার করেছে। জি, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছে এবং ইসরায়েলে যে একটা আজরাইল ঘুরছে, শুনতে কাছাকাছি মনে হয় ইসরায়েল আর আজরাইল। অর্থাৎ ওখানে ইসরায়েলি বাহিনীর যেই বর্বরতা, নৃশংসতা, সেটা জেনোসাইড। কিন্তু ট্র্যাজেডি হচ্ছে গোটা বিশ্ববাসী কাঁদছে, অল্প বাদে, ইসরায়েলিরা বাদে হয়তোবা, কিন্তু যে বিশ্বসভা বলা হয় জাতীয় সংঘ, ইসরায়েলিরা বাদে। এবং আপনার সাথে আমি রূঢ় একটা বাস্তবতা যোগ করি। আন্তর্জাতিক মিডিয়া বা সোশ্যাল মিডিয়া, আপনি একজন জ্যেষ্ঠ সাংবাদিক, আপনি জানেন এই বিষয়গুলো। যদি দেখেন, দেখবেন যে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা মুসলিম বিদ্বেষী, জি, সামহাও ওনারা মুসলিম বিদ্বেষী। জি, সেই ধরনের মানুষগুলোকেও দেখছি যে ইসরায়েলের পক্ষে শক্ত স্ট্যান্ড কথাবার্তা বলছে, শুধু এই গোটা কয়েক মানুষ বাদে আমার মনে হয়। জি। তো সেই ক্ষেত্রে বিশ্বসভা, যাকে আমরা বলি জাতীয় সংঘ, তাদের ভূমিকাটা কিন্তু প্রশ্নবিদ্ধ। আচ্ছা, যারা জাতিসংঘের ভূমিকা, হ্যাঁ, অবশ্যই প্রশ্নবিদ্ধ, সন্তোষজনক নয় বলতে পারি। আবার গোটা বিশ্বের যাদেরকে পয়লা নম্বর মোড়ল মনে করা হয়, তাদেরও যে ভূমিকা, অর্থাৎ ইসরায়েলের প্রতি এক ধরনের পিঠ চাপড়ানো ভূমিকা, যেটা আমরা তুলনা করতে পারি। তাদের ভূমিকা তো দুর্দান্ত, কারণ ওনারা তো ইসরায়েলের, ওনারা মানবাধিকারের পক্ষেও কথা বলেন, আবার ইসরায়েলের এই আগ্রাসনের পক্ষে অবস্থান নেন। ইসরায়েলের আগ্রাসনের পক্ষটা যখন আসেন, তখন ওনারা মানবাধিকার শব্দটা সেভাবে উচ্চারণ করেন আমি জানি না। ওইটা আমাদের ক্ষেত্রে যেরকম উচ্চারণটা করেন। তো এরকম একটা অবস্থার মধ্যে আমাদের বাংলাদেশের রাষ্ট্রের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে সংহতি জানানো বা ইসরায়েলের ভূমিকার নিন্দা জানানোটাই কিন্তু স্ট্যান্ড। এর বেশি কিছু নয়। স্টেটমেন্ট কিন্তু আমরা ছোট্ট শব্দ, কিন্তু এটার অর্থ বিশাল। এটা একটা তার অবস্থান জানান দেয়া। যেখানে যুক্তরাষ্ট্রের মতো দেশ বা আরও কিছু শক্তিশালী পক্ষ তাদের ওখানে আছে, তাদের সমর্থনে আছে, ওখানে বাংলাদেশের মতো একটা দেশের এর বেশি ভূমিকা নেওয়াটা আসলে বাস্তব পক্ষে সম্ভব নয়। তো এরপরও আবেগের একটা বিষয় থাকে। আমরা গত দুদিন দেখলাম যেটা আবেগে, কেউ কেউ বলছেন ওনারা ওখানে চলে যাবেন যুদ্ধ করতে, কেউ কেউ বলছেন ওখানে চিকিৎসা দিতে চলে যাবেন। ওটা একান্তই আবেগী কথা, বাস্তবতার সাথে সেটা মেলে না। কিন্তু এর মধ্য দিয়ে মনের একটা আকুতি প্রকাশ হয়। এটাও নিশ্চয়ই বিশ্ববাসী আমলে নিচ্ছে। তো এর পাশাপাশি আমরা যেটা করলাম, যে পদ্ধতিটা নিলাম প্রতিবাদ জানানোর একটা অধিকার অবশ্যই আমাদের আছে, ক্ষোভ জানানোর সুযোগ আছে, বিক্ষুব্ধ হওয়ারও সুযোগ আছে, অধিকার তো আছেই। কিন্তু সেটা জানাতে গিয়ে আমরা এক ধরনের বাজে কাজ করে ফেললাম, যেটা গোটা বিশ্ব মিডিয়ায়, বিশেষ করে যারা আমাদের একটু বিপক্ষ শক্তি, আমাদের বলতে আমি বলতে চাচ্ছি মুসলিম বিদ্বেষী, তারা কিন্তু সেটা ভিন্নভাবে উপস্থাপন করলো। অনেকটা বলা যায় বাটার জুতার নিচে আমাদের ক্ষোভটা ঢাকা পড়ে গেল। আমরা একদিকে বলছি যে ক্ষোভে হোক আর বিক্ষোভে হোক আর বেদনায় যাতনায় হোক, যে তাদের পণ্য বর্জন করব বা বয়কট করব, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি বর্জন বা বয়কট করলাম না। আমরা করে ফেললাম
লুটপাটের মতো কাণ্ডকীর্তি। মানে আমরা তাদের পণ্য বর্জন করব, এই স্ট্যান্ডটা কিন্তু আমাদের মধ্যে ছিল। অ্যাটলিস্ট যারা রাস্তায় নেমেছেন, যারা স্লোগান দিয়েছেন, ফিলিস্তিনের পতাকা বহন করেছেন, ওনার ভেতরে ওই চেতনাটা আছে বিধায় তো উনি ওখানে গিয়ে স্লোগানটা দিচ্ছিলেন। এখন যখন ওই ভিনদেশি প্রতিষ্ঠান লুট করা হচ্ছে, তখন সেই অর্থটা ভিন্ন হয়ে যাচ্ছে। ভিনদেশি প্রতিষ্ঠান যারা লুট করলেন, যারা ওই চেতনায় রাস্তায় নামলেন, কিন্তু ওই প্রতিষ্ঠানের ওই পণ্য ওনারা নিজেরা নিয়ে গেলেন। তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল? সাংঘর্ষিক হয়ে গেল। বয়কট এক জিনিস, বর্জন এক জিনিস, আর ওখানে লুট করে নিয়ে যাওয়া আরেক জিনিস। টাকা দিয়ে কিনে নেব না, কিন্তু ফ্রি পেলে নেব, ফ্রি পেলে নেব, অনেকটা তাই। তো এরকম একটা অবস্থার মধ্যে আমাদের সরকারের জন্য, একটা গোটা দেশের জন্য, সরকারের জন্য কিন্তু একটা স্পর্শকাতর সময়। আমাদের যিনি সরকার প্রধান এখন, গোটা বিশ্বে তার ভিন্ন উচ্চতার একটা ইমেজ আছে, আবার তার নির্দিষ্ট কতগুলো কাজ আছে। তিনি নিয়মিত সরকার নয়, অনিয়মিত সরকার বা ক্ষণস্থায়ী সরকার। তো তার নির্দিষ্ট কাজের বাইরে এখন তার কিন্তু দৌড়াতে হচ্ছে নানান জায়গায়, বলতে হচ্ছে যে এটা বিচ্ছিন্ন ঘটনা। এই সময়টুকু তিনি অন্য কাজেও দিতে পারতেন, এটা আমাদের জন্য দুর্ভাগ্য হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় তরিকায় ভুল করি, অর্থাৎ পদ্ধতিতে ভুল করি। এটা আমাদের, আপনার বাড়ি কোন এলাকায় আমি ঠিক জানি না, আমাদের কুমিল্লা চিটাগাং অঞ্চলে বলে চোখ দোষ বা মুখ দোষ। অর্থাৎ কেউ কেউ কখনো কখনো কাউকে একটু হায়ার করে যে যার একটু চোখ দোষ আছে অথবা একটু মুখ দোষ আছে, একটা জিনিসের দিকে যদি তাকায় ওই জিনিসটা নষ্ট হয়ে যায়। কারো খেতে ভালো ফসল আসলো, সে নজর তাকালো, ওই ফসলটা নষ্ট হয়ে যায়। খুব পাওয়ারফুল তো তাহলে সে। তা তাদেরকে বলে মুখ দোষ, অথবা তার চোখ দোষ আছে, অথবা কারো সন্তান খুব হৃষ্টপুষ্ট, সে শুধু একটু চাহনি দেয়, ওই বাচ্চাটা অসুস্থ হয়ে যায়। তো আমরা যে চোখ দোষটা গতকালকে করলাম, আমরা গেলাম যে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাইতে, গাজা তারা যে বর্বরতা করছে ওইটার বিক্ষোভ জানাতে, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান জানাতে। তো এতে করে ওই চোখ দোষের একটা ঘটনা আছে। এক ভদ্রলোক, তার জমিনে হয় প্রচুর ঘাস, ধান হয় না। এখন সে ওই এক চোখ দোষওয়ালা লোককে নিয়ে গেল ওখানে, যে সে একটু ঘাসের দিকে চোখ দেবে, তাহলে ঘাসগুলো মরে যাবে। এখন সে গিয়ে বলতেছে যে ও আল্লাহ, এত ঘাস ঠেলে ধানগুন উঠলো কিভাবে? এটা কুমিল্লা অঞ্চলের ল্যাঙ্গুয়েজ বা নোয়াখালী, যে এত ঘাস ঠেলে ধানগুন উঠলো কিভাবে? তাহলে তার চোখটা গিয়ে পড়েছে আসলে ধানের উপরে। যদিও সে মুখে নিয়েছে ঘাসের কথা, পরদিন গৃহস্থ খেতে গিয়ে দেখে যে ধান সব শেষ, যা কয়েকটা ছিল তাও নাই, শুধু ঘাস আর ঘাস। অর্থাৎ আমরা আন্দোলনের নামে যেভাবে অভ্যস্ত হয়ে গেছি, মানি না বলতে, ঠিক করে আবার জিজ্ঞাসা যদি আপনি করেন কি মানেন না, বলে যে জানি না। অর্থাৎ আমরা অনেকটা মূর্খতার পরিচয় দিছি, বলতেই হবে। কখন আমরা এটা করলাম? যখন আমাদের এখানে একটা বিনিয়োগ সম্মেলন হচ্ছে, বিশ্বের 40টি দেশের বিনিয়োগকারীরা আমাদের এখানে এসেছে। আগে আমরা যেতাম তাদের দরবারে, এবার বলটা বাংলাদেশে নিয়ে আসছি। তারা কি দেখলো? আবার একই সময়ে তারা কি দেখলো, এটা যদি আরেকটু দর্শকদের উদ্দেশ্যে একটু যাব, আরেকটা যোগ করে একটু, একই সময়ে IMF, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটা প্রতিনিধি দল বাংলাদেশে আছে। খুব স্পর্শকাতর সময় IMF এর একটা লোন ছাড় করা নিয়ে ঝুলে আছে নির্ভর যাবতীয়টা পাওয়ার জন্য। তারাও কি দেখলো? তারা যেটা দেখলো এটা কিন্তু বাংলাদেশ না, এটা করেছে হাতে গোনা কিছু লোক, কিন্তু দেখলো কিন্তু বাংলাদেশের ব্যানারে। এটা আমাদের জন্য কিন্তু একটু মুখ দোষের মতো, ধান মরে ঘাস গজানোর মতো হয়ে গেল। তো সেই দিক থেকে সরকারের জায়গায় সরকার মোটামুটি শক্ত অবস্থান, কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও সুযোগ ছিল। একটু প্রশ্ন থেকে যায় যে তাৎক্ষণিকভাবে ওই মাত্রায় ব্যবস্থাটা নেওয়া হয়নি, যেটা ঘটনা ঘটিয়ে দেওয়ার পরে নেওয়া হয়েছে। উচিত ছিল, কারণ অনেকগুলো ভিডিও ফুটেজ আছে, আমরা অনেকগুলো ছবিও দেখেছি, কিন্তু মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, গণমাধ্যমে দেখেছি। তো সেখান থেকে প্রমাণ আছে কারা কারা এখানে লুটপাটের মধ্যে জড়িত ছিল, কারা কি করেছে। ওই দৃষ্টিতে যদি সরকার পদক্ষেপ নেয়, এর মধ্যে নেওয়া হয়েছে বেশ কয়েকজন যারা ধরা পড়েছে, ভিডিও ফুটেজ দেখে ধরা হয়েছে। কারণ আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অংশ, অর্থাৎ পুলিশ, যারা আমরা বলা হয়ে থাকে যে বাদবাকি যে কয়েকটি বাহিনী আছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ, আমাদের সামাজিক শৃঙ্খলার প্রশ্নে পুলিশের সমান ভূমিকা কিন্তু কারো নেই, কারণ তারা অত্যন্ত জনসম্পৃক্ত। তো সেক্ষেত্রে এমনিতে আমাদের পুলিশের কিন্তু অনেকটা মাঝাভাঙ্গা অবস্থা, যেটা বলে 5 আগস্টের পর থেকে বা তার আগে থেকে নৈতিকভাবে তারা শেষ। আর 5 আগস্টে তারা হয়ে গেল অনেকটাই নাই হয়ে যাওয়ার মতো। তো এরকম অবস্থায় যেখানে তারা আমাদের আইন শৃঙ্খলায় ভূমিকা রাখতে পারতো, স্বাভাবিক আইন শৃঙ্খলায়, ওখানে পুলিশ কিন্তু রীতিমতো আরেকটা ধাক্কা খেলো বলা চলে। তো আবার এমন একটা সময় আমরা একটু ভালো খবর কিন্তু পেতে শুরু করেছিলাম রমজান মাসে।
অনেক উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে চাল ডাল আর তেল বাদে মোটামুটি বিভিন্ন পণ্যের দাম অনেকটা আমাদের যে দ্রব্যমূল্যের একটা মূল্যস্ফীতি ছিল ওটা কি কমতির দিকে ছিল, অনেকগুলো পণ্য দাম কমেছিল। সড়কে কি অবস্থা হয় গোটা রমজানে আমরা এটা নিয়ে উদ্বেগ, ব্যাপক যে মোটামুটি হারে যে একটা অরাজকতা থাকে বা দুর্ঘটনা হয় সেগুলো কিন্তু এবছর অনেক কমে এসেছে। তো ওই জায়গায় আমরা একটু একটু স্বস্তির মধ্যে ছিলাম। এর মধ্যে আবার আমাদের স্বয়ং প্রধান উপদেষ্টা সহ গোটা জাতি আমরা উদ্বেগে ছিলাম। তিনি চীন সফর করলেন, আমরা আলোচনা ছিলাম তিনি চীন থেকে কি আনলেন, আমরা কি পেলাম, আরও কি পাবো। এরপর পরে হলো বিমস্টেক সম্মেলন, ওখানে খুব প্রত্যাশিত অত্যন্ত আকাঙ্ক্ষিত, মুখে যেটাই বলে থাকি না যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ওনার বৈঠক হবে কি হবে না, শেষ পর্যন্ত হলো এবং আমরা যোগফল বের করলাম যে এই বৈঠকে এটাকে কিন্তু আমরা আপনার এই জায়গাটা ঢুকে গেলাম আমি, এটাকে কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশের একটা কূটনৈতিক সফলতা। কেন সফলতা বলছি, কারণ বাংলাদেশ প্রথমে চেয়েছিল ভারতের সাথে বসার জন্য, প্রাইম মিনিস্টার লেভেলে বসার জন্য, ভারত কিন্তু ডিনাই করেছিল, তাই না? এটা নিয়ে আমরা কথা বলেছি যে কেন ডিনাই করছে, ওরা কি চাচ্ছে না চাচ্ছে, কিন্তু ডিনাই করে ভারত তার স্ট্যান্ডে থাকতে পারেনি, তাকে বাংলাদেশের সাথে বসতে হয়েছে। তো এই যে জায়গাটা তাকে বসতে বাধ্য করা হয়েছে বা বসতে হয়েছে যে কারণে উনি বসেছেন, এটা অবশ্যই আমাদের একটা কূটনৈতিক সফলতা, অবশ্যই একটা অর্জন। তো এই অর্জনের মধ্যে আমাদের হঠাৎ করে কতগুলো বিসর্জন এসে গেল, এটা আমাদের জন্য কিন্তু দুঃখজনক। আমরা আলোচনাটাই নিতে পারলাম না যে আমরা কতটুকু জিতেছি, কূটনৈতিকভাবে কতটুকু জিতেছি, রাজনৈতিকভাবে কতটুকু জিতেছি। স্পর্শকাতর কিন্তু বিষয়টা, অবশ্যই স্পর্শকাতর। তো আমরা ওটাতে এগোতে পারলাম না। দেখা গেল আমরা এমন একটা ঘটনার মধ্যে পড়ে গেলাম, অনেকটা ম্যাজিকের মতো একদিনের মধ্যে কিন্তু ঘটে গেল। এই কারণে বিশ্লেষণের এখানে দাবি রাখে যে আমাদের এই সম্মেলনটাকে ঘিরে বাড়তি কোনো অপতৎপরতা আছে কিনা, অথবা যখন IMF এর প্রতিনিধি দল এখানেও কারো কোনো দুষ্টামি আছে কিনা ডিস্টার্ব করার। তবে ডিস্টার্ব করাটাই তো স্বাভাবিক, আমরা একটা ডিস্টার্বের মধ্য দিয়েই গত 7-8 মাস কিন্তু পার করছি। প্রতিটা দিন যে কেউ যে কোনো কারণে একটু উস্কে দিলে কিন্তু আমরা একটা ঘটে যাচ্ছে, মব মুভমেন্ট নিয়ে নিচ্ছি। যে মব মুভমেন্ট, এটা তো অর্থাৎ যেটা থামানো যাচ্ছে না, যেটা যে ঘটাচ্ছে। আমি আবারও আমার কুমিল্লার দিকে একটু যেতে চাই। আমাদের ওখানে বলা হয় যে খড়কুটায় আগুন দিয়া পেতনি থাকে দূরে খাড়াইয়া, অর্থাৎ খড়কুটে আগুন দিল, পেতনি কিন্তু দূরে থাকলো, আগুন জ্বলে গেল, ওই পেতনিকে কিন্তু আর ধরা যাচ্ছে না। তো আমরাও কোনো পেতনির খপ্পরে পড়ছি কিনা, কেউ কোনো উস্কানি দিচ্ছি কিনা আশপাশ থেকে, এগুলো কিন্তু আমাদের ভেবে দেখার বিষয় আছে, অবশ্যই সিরিয়াসলি ভেবে দেখার বিষয় আছে। গোটা জাতির অস্তিত্বের প্রশ্ন। আমরা আসছি, আবার আপনার কাছে আসছি। ধন্যবাদ জনাব মোস্তফা কামাল। আমরা আসছি এবার জনাব ফারুক আক্তার খান পল্লব আপনার কাছে। আপনি, মোস্তফা কামাল সাহেব অনেকগুলো বিষয় ইতিমধ্যে নিয়ে এসেছে এবং বাংলাদেশ রাষ্ট্রের অবস্থান ফিলিস্তিনের পক্ষে যেমনটা ছিল সেটা ঠিক আছে। রাষ্ট্রের পক্ষ থেকে আসলে এর চেয়ে বেশি কিছু বাস্তবতার প্রেক্ষিতে করার নেই বলে মনে হয়, তেমনটা তিনি বললেন। জনগণের পক্ষ থেকে যা করা হয়েছে সেটা ঠিক হয়নি, আমাদের আলোচনায় উঠে এসেছে। কি করলে ঠিক হতো বলে আপনার মনে করেন? আমাদের বাংলাদেশের জনগণ যদি ফিলিস্তিনের প্রতি সংহতি জানায়, তাহলে আসলে আমাদের কি করার আছে, আমাদের কি করা উচিত? আমাদের কি করা উচিত, আমরা এখান থেকে তো ইমোশনালি অনেক কিছু বলতে পারি বা করতে পারি যে আমরা এখান থেকে যাব, ওদেরকে হেল্প করব, যুদ্ধ করব বা সেবা করব, সেই ইমোশনাল সেই জায়গাগুলো দিয়ে হবে না। আমরা এখানে ওদের গতকাল যে প্রোগ্রামটা ছিল, আমরা শুধু ওটার সাথে একাত্মতা ঘোষণা করলে ওদের ওয়ার্ল্ড স্টপস ফর গাজা সব বন্ধ থাকবে, সেই কর্মসূচিটা আমরা শুধু পালন করলেই যথেষ্ট ছিল। কিন্তু আমরা সেটা পালন করতে যেয়ে আমরা কি করলাম, আমরা ভাঙচুর করলাম, আমরা লুটতরাজ করলাম, আমরা অন্যদিকে চলে গেলাম। এই অন্যদিকে না যেয়ে আমাদের প্রোগ্রামটাই যদি আমরা থাকতাম, সেটাই আমাদের করণীয় ছিল। তার বাইরে আমাদের কিছু করার নেই। এখানে আমরা বাড়তি কিছু করতে পারবো না এখান থেকে, বা কারোই এখান থেকে বাড়তি কিছু করারও থাকবে না। আচ্ছা, আরও একটা বিষয় কিন্তু বারবারই উঠে আসে যে ইসরায়েলি পণ্য বয়কট করুন, US এর পণ্য বয়কট করি, এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? ইসরায়েলি পণ্য বয়কট করুন বা ইসরায়েলি বা আমেরিকান পণ্য বয়কট করুন বললে এখানে ওদের বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের দেশের অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। এখানে অনেক লোক এটার সাথে জীবিকা নির্বাহের সাথে জড়িত। এখন আমরা কিভাবে সেটাকে করব, সেটা আগে বের করতে হবে আমাদেরকে। আমরা আগে বলতে হবে যে আমাদের কত পরিমাণ লোক ওদের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে, সেই সংখ্যাটা আমাদের আগে নির্ণয় করতে হবে, অল্টারনেটিভ একটা ব্যবস্থা করতে হবে, তারপর আমরা সেটার দিকে যেতে পারবো। তার আগে আমরা কিভাবে এই পণ্য বর্জন বা তাদের পণ্য সরাসরি, এখন আমাদের ইসরায়েলের সাথে সরাসরি তো বাংলাদেশের কোনো বাণিজ্য হয় না,
বাংলাদেশ ইসরায়েলে সরাসরি এক্সপোর্টও করে না, ইম্পোর্টও করে না, সরাসরি ইসরায়েলের সাথে এমনকি বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ইসরায়েলে পৌঁছানোও যায় না, যাওয়াও যায় না। এমনকি বাংলাদেশের টেলিফোন লাইনের সংযোগও যে দেশের সাথে নেই সেটা হলো ইসরায়েল। মানে আমরা চাইলে বাংলাদেশ থেকে একটা ইন্টারন্যাশনাল কল করবো ইসরায়েলে, সেটাও মনে হয় বাংলাদেশ থেকে সম্ভব না। জ্যেষ্ঠ সাংবাদিক আছেন, উনি আরো ভালো বলতে পারবেন, মোস্তফা কামাল সাহেব। তো সেটাও যদি সম্ভব না হয়, বাস্তবতা হচ্ছে যে সরাসরি কোনো ইসরায়েলি পণ্য, যে পণ্য ইসরায়েলে উৎপাদন হয় বা ইসরায়েলি প্রতিষ্ঠান যে পণ্যটা ইসরায়েল উৎপাদন করে ইসরায়েল থেকে বাংলাদেশে ব্যবসা করে পাঠায়, বা ইসরায়েলি কোনো ব্যবসায়ী ইসরায়েল থেকে বসে বাংলাদেশে ব্যবসা করে, এমন ঘটনা কি আসলে আছে বাংলাদেশে? এ ধরনের কোনো ঘটনা নেই। ইসরায়েলি কোনো প্রোডাক্ট সরাসরি কেউ ইম্পোর্ট করে না। এখানে আমরা কোনো ইসরায়েলি প্রোডাক্টের কোনো ইম্পোর্টারও পাবো না, বা ইসরায়েলে আমাদের কোনো প্রোডাক্ট যায়ও না। আমাদের আমেরিকার সাথে আমাদের ব্যবসা আছে, তাদের সাথে আমাদের আমেরিকার সাথে ব্যবসা তো বিরাট বড় ব্যবসা, আমেরিকার সাথে ব্যবসা টিকিয়ে রাখার জন্য আমরা এখন আকুতি মিনতি করছি যে আমেরিকা যে ট্যাক্স চাপিয়ে দিয়েছে আমাদের উপরে, যেটা চাপিয়েছে 37%, সেটার জন্য আমরা এখন আমাদের প্রধান উপদেষ্টাকে চিঠি দিতে হয়েছে, এবং আমরা চিঠি দিয়েও আসলে সেই চিঠি কতটুকু কি কাজ করবে আমরা অনেকগুলো স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে, এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের আগাতে হবে, তাই না? এই বিষয়গুলো তো এই একই কথাটা যদি বলি যে আসলেই সরাসরি ইসরায়েলি পণ্য যেহেতু আমাদের কাছে নেই, সেহেতু আসলে মানে আমাদের জনগণের আসলে কি করার আছে? জনগণের এখানে করার অনেক কিছু আছে, এর মধ্যে আমরা টুকটাক করেছি। যদি কয়েকটা উদাহরণ দেই, প্রথমত নিষিদ্ধ জিনিসের দিকে আগ্রহ একটু বেশি থাকে, সেটা ছেলে বয়সী হোক আর আমার মতো আপনার মতো একটু বৃদ্ধর কাছাকাছি বয়সে হোক, নিষিদ্ধ জিনিসের দিকে টান একটু বেশি থাকে। কিন্তু মুখে আবার ওটা বলি না, মুখে না করি, অন্তরে হাঁ হাঁ করি। আবার যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা মাঝে মধ্যে এমন কথা বলেছি যেগুলো আলোচনার টেবিলে শুনতে ভালো লাগে, অথবা চায়ের টেবিল গরম করা যায়, যে আমরা ওখানে যাব না 7 সমুদ্র 13 নদী পার হয়ে, আমরা প্রয়োজনে ওদেরকে একটা নিষেধাজ্ঞা দিয়ে দেব। এগুলো হচ্ছে একদম সস্তা দরের কথাবার্তা। আসলে দেখেন, পাসপোর্ট নিয়ে ঘোরাফেরা করে কখন ওখানে যাবে, এই হলো বাস্তবতা। মুখে একটা বলছে, অন্তরে আরেকটা। কিন্তু গোটা বিশ্বের যে এখন বাস্তবতা, গ্লোবালাইজেশন যেটাকে বলে, বিশ্বায়ন, গোটা বিশ্বের কেউ কারো কাছ থেকে এখন বিচ্ছিন্ন নয়। সেটা যদি আপনি রুয়ান্ডাও ধরেন, ওখানেও কিছু ঘটলে আমাদের এখানে সেটার তাপ অথবা চাপ পড়ে। তো এর মধ্য দিয়েও আবার কিন্তু যখন মানুষ অভাবে পড়ে, যন্ত্রণায় পড়ে, তখন বিকল্প খোঁজার চেষ্টা করে, এবং বিকল্প পাওয়াও যায় অল্প কম। উদাহরণ যদি বলি, ভারতের সাথে বিভিন্ন সময় আমাদের কিন্তু এটা হয়েছে। একটা সময় বলা হতো ভারত যদি পেঁয়াজ না দেয়, বা ভারত থেকে যদি পেঁয়াজ না আসে, আমাদের পেঁয়াজ খাওয়াটা বন্ধ করে দিতে হবে। তখন কিন্তু আমরা বিকল্প খোঁজা শুরু করলাম, কেউ রেসিপি দেওয়া শুরু করলেন যে পেঁয়াজের বিকল্প কি হতে পারে। একটা সময় বলা হলো যে ভারত থেকে যদি গরু আনা না হয় বা গরু না আসে, আমাদের কোরবানি দেওয়া বন্ধ করা লাগতে পারে। আপনি পরিস্থিতির কি বাস্তবতা দেখেন, গরু আমাদের নিজেদের এখন সারপ্লাস থাকে, পেঁয়াজের কেজি এখন 35 থেকে 40 টাকা, 200, 250, 300 টাকা আমাদের গরুর সারপ্লাস থাকে, কিন্তু গরুর মাংসের দাম অনেক বেশি কিন্তু আছে তো, গরুর সারপ্লাস থাকে, মাংসের দাম অনেক বেশি। গরুর ইস্যুটাতে যদি আসেন, সামনে কোরবানি ঈদও আছে, যে আমরা কোরবানি ঈদের সময় দেখি আমাদের সবচেয়ে বেশি গরুর প্রয়োজন হয়। সেই গরু আগে যেখানে মানুষ 5 জনে 5টা গরু কোরবানি দিত, এখন 5 জন মিলে 5 জন হয়তো 2টা দেন, বা 5 জন মিলে 1টা দেন। তো সেই জায়গায় আসলে কনজিউমটা আসলে কমে এসেছে, যার কারণে সারপ্লাস থাকছে। তো যে কারণে সারপ্লাস থাকছে, তো আমাদের তো আশঙ্কা করা হয়েছিল যে গরুর চেহারাই বুঝে দেখা যাবে না। তো ওই অবস্থার মধ্যে আমরা কিন্তু গরু আমাদের আছে, আর এর মধ্য দিয়ে আমাদের দেশে কিন্তু একটা বিনিয়োগ দাঁড়াচ্ছে। যারা অর্ধবেকার অথবা আয় রোজগার কম, তারা কিন্তু একটা গরুর ফার্ম দিচ্ছে। তো ওখানে যে ফার্ম দিতে গেলে তার যে বিনিয়োগটা, এটা কিন্তু আপনার আমার সবার হাতে হাতেই থাকছে, কোনো না কোনোভাবে সার্কুলেট হচ্ছে টাকাটা। তো এটা তো একটা বিকল্প। তো এখন যুক্তরাষ্ট্র প্রশ্নে আমরা যেটা বলছিলাম, এমন কথা বলি যে তাদেরকে চটাই, তাদেরকে তাচ্ছিল্য করি, তাদের মন্ত্রীকে 2 আনা 4 আনার মন্ত্রীও বলি, আবার ওখানে কিভাবে একটু গুডবুকে থাকা যায় ওটার যাবতীয় চেষ্টা করি, লবিস্ট নিয়োগ করি। কিন্তু লবিস্টের ক্ষেত্রে আবার হয় কি, আপনি যদি নিয়োগ করেন তখন আমি এটারে বলি একটু দালালি করে, কিন্তু আবার আমি যদি করি তখন এটার নাম হচ্ছে যে একটু দুতিয়ালি করি, শব্দের একটা হেরফের করি আমরা, কিন্তু কাজ কিন্তু একই। আপনি এখন দেখেন যারা বিগত, যাদেরকে আমরা ফেসিস্ট বলি বা স্বৈরাচার বলি, তাদের অনেকের ঠিকানা এর মধ্যে কিন্তু যুক্তরাষ্ট্রে, যারা এখানে কিন্তু নিয়মিত খিস্তি খেউর করতেন, আস্তিন গোটাতেন, মার্কিন যুক্তরাষ্ট্রকেও তারা স্যাংশন দিতেন, 2 আনার মন্ত্রী গোনার সময় নাই এসব কথাও বলতেন।
তো ওগুলো হচ্ছে মঞ্চের কথা, কর্মীদের উত্তেজিত করার কথা, কিন্তু বাস্তবতা হচ্ছে যে বিশ্বায়নের এই যুগে কাউকে তাহলে আমাদের জনগণের কি করার রইল? জনগণের হচ্ছে এখানে সচেতন হওয়ার বিষয়। কারণ জনগণের সচেতন হতে হবে বেশি এই কারণে যে জনগণ কিন্তু এখন আগের চেয়ে সক্ষম, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। হয়তোবা তারা ক্ষমতায় নাই সবাই। 5 আগস্ট একটা উদাহরণ। 5 আগস্ট কিন্তু যে এত বড় ফিলিস্তিনি মানুষের পক্ষে আমাদের জনগণের কি করার আছে, কি করা থাকলো আর কি? থাকলো আমাদের তাদের জন্য শুভকামনা করা, আর যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন তাদের জন্য দোয়া করা, আর কূটনৈতিকভাবে হচ্ছে যে নিয়মিত আমাদের অবস্থানটা জানান দেওয়া। শুধু প্রতি শুক্রবার তো হতেই পারে, বাদ জুমা একটা প্রসেশন হতে পারে, অন্য অন্য দিনও হতে পারে, কথায় হতে পারে, কাজে হতে পারে, কিন্তু আমরা সেটা না করে যে দুষ্টামিতে যুক্ত হয়ে যাচ্ছি বা আমাদেরকে যুক্ত করে ফেলা হচ্ছে, অনেকটা কিন্তু আমাদের অবচেতনেই। ওই দিক থেকে আমাদের অনেকটা সতর্ক থাকার দরকার আছে। অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছে আবার একটু আসতে চাই ফারুক আক্তার খান পল্লব। যেই পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছি, যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, বেসিক্যালি হামাস একটা অ্যাটাক করেছিল ইসরায়েলের উপরে। হামাস ইসরায়েলের উপরে অ্যাটাক করে ইসরায়েলের কিছু মানুষকে জিম্মি করে নিয়ে গেল, তাদেরকে উদ্ধার করার জন্য ইসরায়েলি বাহিনী গেল, ওখানে আক্রমণ করলো, কিন্তু এখন সেখানে গণহত্যা চালিয়ে একেবারে গড়ের মাঠ বানিয়ে দিয়েছে। যেখানে ছিল একটা বিরাট সভ্যতা, সেই সভ্যতাকে একদম মাঠ বানিয়ে দিয়েছে। এই পরিস্থিতিটা হামাস কেনই বা আক্রমণ করতে গেল, বা কেনই ওরা এইভাবে করে এখানে একটা গণহত্যা চালিয়ে দিল? আপনার কাছে মানে কি মনে হয়, যেহেতু এই বিষয়ে আপনার একটু একটু লেখালেখি আছে, যদি ছোট করে বলেন যে হামাসই কেন আক্রমণ করেছিল, আর ওরাই বা কেন এত ম্যাসাকার করলো? হামাস কেন আক্রমণ করেছিল সেটা আমি এখনো বুঝতে পারিনি। ওরা কি পরিকল্পনা করে বা কি উদ্দেশ্যে তারা এটা করলো? হঠাৎ করে তারা একটা আক্রমণ করলো এবং পরবর্তীতে কি হতে পারে সেটা তারা চিন্তা করলো কিনা, সেই বিষয়গুলো আমি এখনো আমি নিজেই বুঝিনি যে কেন আক্রমণটা করলো। কারণ এরপরে যে কাউন্টার একটা কিছু হবে সেটা তো ওদের ভাবা উচিত ছিল। সেই পরবর্তী বিষয় না ভেবে একটা আক্রমণ করে দিলেই যে হবে সেটা হামাসের একটা দূরদর্শিতার অভাব বলবো আমি, তাছাড়া। আচ্ছা, আর হামাসের ওই অ্যাটাকের রিপ্লাইটা কি যেভাবে দিল ইসরায়েল বা এখনো দিচ্ছে, মানে আসলে কি ওই অ্যাটাকে রিপ্লাই দিচ্ছে নাকি অন্য কোনো আর উদ্দেশ্য আছে? না, এটা অ্যাটাকের রিপ্লাই কি এতটা অমানবিক বর্বরচিত হতে পারে? এটা তো অমানবিক বর্বরচিত অ্যাটাক, যাতে ভবিষ্যতে অন্য কেউ সাহস না করে বা কেউ যেন তাদের দিকে দৃষ্টি দিতে না পারে, সেই জন্য তারা এই ধরনের অ্যাটাক করছে, যাতে ভবিষ্যতে কেউ আর মাথা তুলে দাঁড়াতে না চায়। সেটার জন্যই এই ধরনের অ্যাটাক হচ্ছে, আমার ধারণা সেটা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। চ্যানেলের সংলাপে আবারও ফিরছি বিরতির পর। চ্যানেলের সংলাপে বিরতির পর আবারও স্বাগত আপনাদের সবাইকে। আপনাদের সাথে আছে আমি ফুলেল চৌধুরী, এবং স্টুডিওতে আজকে আলোচনায় সংযুক্ত হয়েছেন আমাদের সাথে জনাব ফারুক আক্তার খান পল্লব, লেখক ও কলামিস্ট। আপনাকে আবারও স্বাগত আমাদের অনুষ্ঠানে। এবং আমার হাতের বাম পাশে আছেন জনাব মোস্তফা কামাল, ডেপুটি হেড অফ নিউজ, বাংলা ভিশন। আপনাকে আবারও স্বাগত। বিরতির আগে আমরা ফিলিস্তিন ইসরায়েল ইস্যুগুলো নিয়ে আলোচনা করছিলাম, বাংলাদেশের ভূমিকা নিয়ে আলোচনা করছিলাম। বাংলাদেশে এখন সবচেয়ে বার্নিং ইস্যু যেটা চলছে, মনে হয় যে বাংলাদেশের মানুষ, জনগণও কিন্তু খুব কনসার্ন এখন কিছু কিছু বিষয় নিয়ে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আমেরিকার ট্যাক্স। আমেরিকা যে ট্যাক্সটা দিয়েছে আমাদের উপরে, সম্পূরক শুল্ক বলেন, ট্যারিফ বলেন, যেটাই বলেন না কেন, যেভাবেই হোক, যে ট্যাক্সটা হয়েছে বাংলাদেশের উপরে, যে ট্যাক্সটা বসানো হচ্ছে, সেই ট্যাক্সটা নিয়ে মানুষ খুব কনসার্ন। আপনি কি মনে করেন যে এই ট্যাক্সটা বাংলাদেশ আসলে রিকভার করতে পারবে এখান থেকে? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের বাংলাদেশের মানুষের আমরা অর্থনীতি সম্পর্কে পর্যাপ্ত যদি জ্ঞান নাও রাখি, কোনটা মাইক্রো ইকোনমি, কোনটা ম্যাক্রো ইকোনমি, কোনটারে লিকুইডিটি বলে, কোনটারে ডেপ্রিসিয়েশন বলে, এগুলো না বুঝলেও জিনিসের দাম বাড়লো না কমলো এটা ঠিক মতো বোঝে, প্রত্যেকেরা ঠিক মতো বোঝে, কারণ তার পকেটে হাত পড়ে। এরকম অবস্থায় আমাদের কিন্তু বিকল্প খুঁজতে হয়। একইভাবে যুক্তরাষ্ট্র তার বিকল্প খুঁজবে, তার যেখানে সুবিধা হয় সে ওখান থেকে কিনবে। তো ওই জায়গাটাতে আমরা অবশ্যই একটা প্রতিযোগিতা তৈরি হবে, অন্তত মন্দের ভালো দিকটা যদি আমি বলি, যে আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি হবে। আমরাও বিকল্প মার্কেট খুঁজবো, বাধ্য হবো খুঁজতে, তারাও খুঁজবে। তো এরই মধ্যে এটার জের বাংলাদেশে তো পড়েছে নানান ধাপ হয়ে,
যুক্তরাষ্ট্রেই কিন্তু একটা উত্তেজনা চলছে, প্রত্যেক দিন ওখানে প্রসেশন হচ্ছে। তো ট্রাম্প আবার তার জায়গায় এখনো অটল আছেন, কিন্তু এই ভদ্রলোকের যে স্বভাব বৈশিষ্ট্য দেখা গেছে উনি সিদ্ধান্ত বদলাতেও কিন্তু আবার সময় নেন না। তিনি একদিকে যেমন খুব পাকা কূটনীতিক, আরেকদিকে খুব শেয়ানা ব্যবসায়ী। তিনি গোটা বিশ্বের মানচিত্রের মধ্যে তিনি অন্যতম একজন ব্যবসায়ী। তিনি ব্যবসা খুব ভালো বোঝেন। একসময় যেটা বলা হতো যে যুক্তরাষ্ট্র যুদ্ধটাও তাদের কাছে একটা অর্থনীতি। ডেফিনেটলি যুদ্ধ তো একটা অর্থনীতি। বলা হতো যে যুদ্ধ না চালালে ওয়ার ইকোনমি, হ্যাঁ, যুদ্ধ না চালালে অস্ত্র বেচবে কিভাবে? হ্যাঁ, তো ওনার যেটা স্বভাব বৈশিষ্ট্যের মধ্যে দেখা যায়, উনি কিন্তু বরাবরই আগের মেয়াদেও দেখা গেছে তিনি অর্থনীতির জোর বেশি দিতেন, এবং বলা হয়ে থাকে তিনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো অনেকটা উনি সুদৃঢ় করেছেন। এবারও ওনাকে নিয়ে নানান নেতিবাচক কথা ছিল, কিন্তু আবার ভিতরে ভিতরে একটা আলোচনাও ছিল যে ভদ্রলোক আসলে অর্থনৈতিক কাঠামো সবল হবে। তো নিশ্চয়ই ওখানে একটা সবল অবস্থা আনার জন্যই তিনি কর আরোপ করেছেন। কর কিন্তু কোনো বিশ্বের কোনো দেশেই শখে কর ধরা হয় না, সামর্থ্য অর্জন করানোর জন্যই কর ধরা হয়, যেটা আমাদের দেশেও হয়। করের জাল কত ছড়ানো যায়, তাহলে কত আপনি ছিটানো বলছেন যায়। যুক্তরাষ্ট্রের ওই কিছু কিছু জায়গায় সামর্থ্যের ঘাটতি অবশ্যই পড়েছে, সেই জন্য ওনারা কর আরোপ করেছেন। জি, তাদের শেয়ার বাজারে আপনি দেখেন এরই মধ্যে কিন্তু চাপ পড়েছে একটা। শেয়ার বাজারের চাপটা তো এখন এই করের কারণে তৈরি হয়েছে। তো তাদের এটার চাপ আবার আমাদের গোটা এশিয়া মহাদেশে $11 ট্রিলিয়ন, বিশাল অঙ্ক। এটা মানে টাকায় কনভার্ট করলে মনে হয় খাতা লিখতেও খুব জটিল হয়ে যাবে, পৃষ্ঠা শেষ হয়ে যাবে। হ্যাঁ, $11 ট্রিলিয়ন। তো ওই অবস্থার মধ্যে নিশ্চয়ই তারা তাদের কোনো লোকসানের ঘানি তারা টানবেন না। প্রথমত যদি তাদের কথাই ধরেন, তারা নিশ্চয়ই সামর্থ্য অর্জন করবেন। কিভাবে সামর্থ্য অর্জন করা যায় সেটা তারা দেখবেন। আমাদের দেশ থেকে যে প্রতিক্রিয়াটা দেখানো হয়েছে এটার মধ্যে কিন্তু দুটা ধারা স্পষ্ট, একটু সংঘর্ষ আছে। একদিকে বলা হচ্ছে যে ডক্টর ইউনূসের বিশ্বব্যাপী একটা ইমেজ আছে, যে কারণে উপদেষ্টা পরিষদের সভায় ওনার হাতে যাবতীয় দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনার বিশ্ব ইমেজ কাজে লাগিয়ে আপনি সেটা কতটুকু নেগোসিয়েশন করা যায়, এইগুলো একদিক। দ্বিতীয় দিকে বলা হচ্ছে না আমাদের তত সমস্যা হবে না। তাহলে যদি সমস্যাই না হবে তাহলে ওনাকে এই কষ্টটা দেওয়ার দরকারটা কি? সংঘর্ষ হয়ে যায়, কিন্তু সাংঘর্ষিক। জি, উনি তো অন্য কাজে মনোযোগ দিতে পারেন এই সময়। তো আসলে অর্থনীতির বিষয় বর্তমান বিশ্বে সব দেশেই যোগ গুণ ভাগের নিয়ম একই, হয়তো মুদ্রার বিভিন্ন নাম। তো অবশ্যই সেটা একটা নিষ্পত্তি ঘটবেই। গোটা বিশ্ব যেখানে আলোড়িত, সময়ে সময়ে আমরা দেখা গেছে যে আমরা এখন যে আলোচনা করি 7 দিন পরে নিজেরাও টের পাই যে আমরা আসলে আলোচনাটা সঠিক জায়গায় করিনি, আমরা মূল ফেরটা বুঝে উঠতে পারিনি। তো যেহেতু যুক্তরাষ্ট্র এখন তার হাতে অনেকগুলো উইং, এখন চীন একটা বিষয়, বিশ্ব বাণিজ্য একটা বিষয়, গাজায় ওই দিক তার সামলানো লাগে, মধ্যপ্রাচ্য তার দেখতে হচ্ছে, এবং ইরানকে নিয়ে খুব ব্যতিব্যস্ততা আছে, নাড়া হচ্ছে। অর্থাৎ তার মূল ফোকাস যে কোনটা আমরা সম্ভবত এখনো টের পাচ্ছি না। কোনটা দিয়ে কোনটাকে তিনি ঢাকছেন, কোনটাকে প্রায়োরিটি দিচ্ছেন, হয়তোবা 2-1 মাস পরে আমরা ভালোভাবে টের পাবো যে আসলে মূল ফোকাস কোনটা। তো সেই পর্যন্ত আমাদেরকে অবশ্যই সামর্থ্য অর্জন করতে হবে, নিজের সামর্থ্য নিজেকে অর্জন করতে হবে। আর যেহেতু আমরা বারে বারে সামর্থ্যের সক্ষমতা আমরা দেখিয়েছি, কিন্তু ধরে রাখার দৃষ্টান্তটা আমরা দেখাতে পারিনি। আমাদের আফসোসটা বা বেদনাটা কিন্তু ওই জায়গায়। বিশেষ করে 5 আগস্ট বাংলাদেশে আমরা যেটা দেখিয়েছি, গোটা বিশ্বে কিন্তু সেটা আন্তর্জাতিক সংবাদ। এই মানের ঘটনা অন্তত এখানে ঘটেনি, আমরা কিন্তু ঘটিয়ে ফেলেছি। এর পরবর্তীতে আবার ধাপে ধাপে আমরা টিকে আছি ভালোভাবেই, মন্দ না। তো এখনো নিশ্চয় আমরা আর একটা সন্ধিক্ষণে পড়েছি, সেটা অবশ্যই কেটে যাবে কোনো না কোনো ফরম্যাটে কেটে যাবে। খুব আশাব্যঞ্জক কথা শোনালেন আমাদেরকে জনাব মোস্তফা কামাল। আপনি কি মনে করেন জনাব ফারুক আক্তার খান পল্লব যে যুক্তরাষ্ট্রের এই শুল্ক, সম্পূরক শুল্ক যেটা আমাদের রপ্তানির ক্ষেত্রে প্রভাবটা পড়বে, ব্যাপারটা হচ্ছে যে এই শুল্কটা কি আলটিমেটলি বাংলাদেশকে তো পে করতে হবে না, শুল্কটা পে করবে আমেরিকার জনগণ, কারণ এটা আমেরিকার জন্য ইম্পোর্ট ট্যাক্স, আমাদের জন্য এক্সপোর্ট। তো সেহেতু আমরা যখন এক্সপোর্ট করবো ওদেরকে বেশি দামে কিনতে হবে, আলটিমেটলি আমেরিকার জনগণকে কিন্তু বেশি দাম দিয়ে পণ্য কিনতে হবে। তাহলে আমরা এখানে একটা মাথা ব্যথা নিচ্ছি, কিন্তু কারণটা কি? আমরা মাথা ব্যথা নিচ্ছি কারণ কি? এখানে আমাদের পণ্যটার আমাদের যে দেশে যে প্রোডাকশন কস্ট সেটা তো ঠিকই থাকবে। আমরা তো আমাদের উৎপাদন খরচ বাড়াইনি, আমার এখানে দামও ঠিক থাকবে, আমরা দাম বাড়াচ্ছি না। ওখানে ওরা যখন কিনবে তখন তাদেরকে 37% ট্যাক্স দিতে হচ্ছে, তাই তার প্রোডাক্টের দামটা ওখানে বেড়ে যাবে। এখন ধারণা করা হচ্ছে যে এটা তাদের কনজিউম করার ক্যাপাসিটি আছে কি না সেটার উপর ডিপেন্ড করবে যে কতটা ইয়ে। কিন্তু আমাদের যদি প্রোডাকশন কস্ট কম থাকে অন্যদের চাইতে, আমার ধারণা ওয়ার্ল্ডের অন্যান্য দেশের চাইতে, আমি পার্শ্ববর্তী দেশ ভারতেও দেখেছি, চায়নাতেও দেখেছি, ওদের প্রোডাকশন কস্ট অনেক বেশি, আমাদের প্রোডাকশন কস্ট অনেক কম।
সুতরাং আমরা যদি প্রোডাকশন কস্ট আমাদের কম থাকে 37%, আমাদের কিছুটা প্রফিট কম হবে। আমি যেটা বলতে চাচ্ছি, এখন প্রোডাকশন কস্ট যা আছে তার থেকে তো হঠাৎ করে আমরা আরো কমাতে পারবো আরও না। কমবে না। এই প্রোডাকশন কস্টে এখনও সবার চেয়ে কম আছে। আমি যেটা ধারণা করি প্রোডাকশন কস্টটা সবার চেয়ে কম আছে, এবং আমার প্রোডাকশন কস্টের উপর ট্যাক্স বসেনি, আমার প্রোডাকশন কস্ট বাড়ছে না। সুতরাং আমার প্রোডাকশন কস্ট যদি কম থাকে, ওখানে যদি ওদের বাজার মন্দা হয়, সেটা কিছুটা যদি ঘাটতি ঘটে, আমি এখানে প্রোডাকশন কস্ট যেহেতু কম আছে, আমার এখানে কিছুটা বার্গেনিং হতে পারে, বায়াররা বার্গেনিং করতে পারে যে প্রোডাকশন প্রাইসটা একটু কমাও, বা এই ধরনের কিছু হতে, বিশেষ কিছু হবে বলে আমার মনে হয় না। তেমন বিশেষ কোনো ঝামেলা হবে বলে এটা বোধহয় আমরা উঠতে যাব, আমরা এটা নির্দ্বিধায় উঠতে যাব আমার ধারণা। কারণ এখানে ব্যবসায়ীদের কেউ যদি থাকতেন, উনি ভালো বলতে পারতেন আসলে ওনাদের এখানে প্রোডাকশনের ভিতর কতটা গ্যাপ আছে। আমাদের প্রোডাকশন কস্ট, আমি বাইরের অন্যান্য দেশে গিয়ে অনেক ফ্যাক্টরি বা মিল ঘুরে দেখেছি, তাদের যে প্রোডাকশন কস্ট আমাদের এখানে ফ্যাক্টরিতে প্রোডাকশন কস্ট অনেক কম। সুতরাং তাদের সাথে এখানে ট্যাক্স বাড়লে প্রোডাক্টের দামটা বাড়বে, কিন্তু আমাদের থেকে তো ওরা কম দামে প্রোডাক্টটা নিচ্ছে, দামটা বাড়লেও তো ওদের প্রফিটটা কমে যাবে। বাট মানে আপনি বলতে চাচ্ছেন যেটা যে বাংলাদেশ থেকে 100 টাকায় এখন যে প্রোডাক্টটা তৈরি করা হয়, সেই প্রোডাক্টটা বাংলাদেশ আরো 10 টাকা কমিয়ে, মানে 100 টাকা যেটা বিক্রি করা হয় সেটা 90 টাকা, সেটাও বলছি না 100 টাকাটা 100 টাকায় বিক্রি করো, কিন্তু ওদের 100 টাকাটা 100 টাকায় বিক্রি করলে সেটা ইউএসএ তে যিনি কিনবেন ওনাকে 137 টাকায় কিনতে হবে। 137 কিন্তু উনি 137 টাকা বাংলাদেশেরটা কেন কিনবে যদি উনি ইন্ডিয়াটা 126 টাকায় কিনতে? ওরা বাংলাদেশে অনেক কম প্রাইসে কিনে, বাংলাদেশ থেকে অনেক কম প্রাইসে কিনে। যদি 37% ট্যাক্স অ্যাড হলেও তাদের সেই ট্যাক্সটা প্রোডাক্টের প্রাইসটা বাড়বে না, বিশেষ মেজর ডিফেক্ট হবে না কিছুটা। তবে ওদের দেশের কনজিউমারদের ক্যাপাসিটি আমাদের চেয়ে অনেক ভালো, আমি ধারণা করি ওদের সেল তেমন কম হবে না। আচ্ছা, আমার আশা আর কি সেটা। আচ্ছা, ওকে। আর কি হবে এটা আসলে আপনি যেমনটা বললেন যে সময় বলে দেবে, এবং আমরা হয়তো বা এটা উতরে নিতে পারবো বলে আমাদের মনে হয়। প্লাস আরো কিছু অভিজ্ঞতা তাই বলছে আরো কিছু পদক্ষেপও কিন্তু নেওয়া হচ্ছে, যেমনটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে সকল প্রোডাক্ট আমরা আমদানি করি, আমাদের ওখান থেকে বেশ কিছু প্রোডাক্ট আমরা যাতে ওখান থেকে আমদানি করতে পারি। প্লাস যে কিছু কিছু প্রোডাক্টের উপর অনেক বেশি শুল্ক ধরা হয়েছে, যে কারণে কিন্তু ওই 74% ট্যাক্স গড়ে হয়ে গেছে। ওই শুল্কগুলো যদি একটু নেগোশিয়েট করে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে হয়তো বা এই জায়গাটা অনেকটা রিল্যাক্স হয়ে যাবে বলে মনে হয়, এই জায়গাগুলো অনেকটা ঠিক হয়ে যাবে। আরেকটা বিষয় এখানে আনি যে একটা মানে যুক্তরাষ্ট্র যখন কথা আসে ফিলিস্তিন ইস্যুতে, আমরা যখন ছিলাম সেখানে আমরা বলছিলাম ইউএস এর কথা, আমেরিকার কথা, আমেরিকায় আমরা চাচ্ছি বিনিয়োগ আমাদের দেশে আসুক বা আরুক, আমেরিকার ইস্যুটা আমাদের কাছে বিরাট আকারে আসছে। কিন্তু আমেরিকার ইস্যুটা এখন যখন এই আমাদের কাছাকাছি ইরানের কাছে যুদ্ধ আকারে আসছে, আপনার কি মনে হয় যে এইটা একটা অলরেডি কিন্তু আমরা ইউক্রেন যুদ্ধের একটা প্রভাবের মধ্যে আছি। ফিলিস্তিন যুদ্ধ বৈশ্বিকভাবে আমাদেরকে সেভাবে প্রভাব যতটুকু ফেলেছে, ইউক্রেন যুদ্ধ একটা বিরাট প্রভাব ফেলেছে, এখন ইরানে একটা যুদ্ধের দামামা বাড়ছে। সেই জায়গাটাতে আপনি কেমন ভাবে দেখছেন যে এটা আমাদের উপর কি প্রভাব পড়বে? প্রথমত এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে একটু ধর্মীয় সেন্টিমেন্ট আছে, দেখা যায় আমাদের আবেগও কোনো না কোনোভাবে ওইদিকে ঘুরপাক খায়। আবার এই ইরান সহ এই মধ্যপ্রাচ্যের সাথে ক্ষণে ক্ষণে যুক্তরাষ্ট্রের অনেক কিছু যুক্ত হয়, বন্ধুত্ব হতেও সময় লাগে না, এই দৃষ্টান্ত তারা রাখছে। তো সেই ক্ষেত্রে একটা উদ্বেগের মধ্যে তো আমরা আছি। তো এই উদ্বেগ আবার নানান ঘটনা বিশ্লেষণে দেখা যায় ম্যাজিকের মতো কখনো কখনো এই উদ্বেগ আবার ভিন্নমুখীও হয়ে যায়। তো আমরা সেই অপেক্ষায় থাকব। আরবীয় বিশ্ব তাদের তেল সমৃদ্ধ, যে কারণে তাদের কাছে অনেকেই একটু খায় খাতির একটা রাখার একটা চেষ্টা করে, আবার তারাও এই সুযোগে একটা প্রভাব কিন্তু বিস্তার করে। তো পরবর্তীতে আবার দেখা যায় যুদ্ধটা এক পর্যায়ে তেল যুদ্ধের দিকে চলে যায়, অস্ত্রের যুদ্ধটা চলে যায় তেল যুদ্ধের দিকে। ইরানের সাথে বিষয়টা তো হচ্ছে পারমাণবিক অস্ত্র। ইরান পরমাণু অস্ত্র বানাবে না, ইরান একটা পরমাণু চুক্তিতে আসবে আমেরিকার সাথে। ট্রাম্প চিঠি দিয়েছেন, কিন্তু ইরান মানে সেই ব্যাপারে সম্মতি দেয়নি যে না আমরা সরাসরি এ ব্যাপারে আলোচনায় বসবো না। এই নিয়েই তো কথা, এবং ট্রাম্প বললেন যে হ্যাঁ, যদি না বসেন আলোচনা টেবিলে, যদি না আসেন তাহলে বোম্বিং করা হবে, আপনাদের পরমাণু স্থাপনা গুড়িয়ে দেওয়া হবে। এই তো উত্তেজনার ইস্যু। এবং আমরা দেখছি যে ইরানের কাছাকাছি দ্বীপে সমরাস্ত্র জোগাড় করা হয়েছে, সেখানে B2 বোম্বারের মতো বোম্বার, একটা বিরাট দামামা। তো এর মধ্য দিয়ে তারা কিন্তু গোটা বিশ্বটাকে আসলে উত্তপ্ত করে দিচ্ছেন।
একদিকে আরবীয় দেশ বা ইরান সহ যাদেরকে বলেন তারা গোটা বিশ্বকে উত্তপ্ত করে দিচ্ছেন। আর যুক্তরাষ্ট্র তো কোনো না কোনোভাবে যতই বলা হোক যে মানবাধিকারের কথা, ন্যায় বিচারের কথা, গণতন্ত্রায়নের কথা, তারা মূলত ওই যে যুদ্ধবিদ্যার মধ্যে বা যুদ্ধ অর্থনীতি থেকে তারা খুব একটা সরে না। তো সেটা ওইটার কিন্তু একটা অংশ হতে পারে। সেটা অংশ যদি হয়েই যায়, কি মনে হয় আপনার কাছে, ইরানে যদি একটা যুদ্ধ লেগেই যায় এখানে, এবং ইরান বলেছে দাঁত ভাঙা জবাবও দেবে, একথাও বলেছে যে আমেরিকার যে সকল ঘাঁটি আছে ইরানের চারিপাশে মধ্যপ্রাচ্যে, যেখান থেকে আক্রমণ করা হবে ইরানে, সেইখানে ইরান ফিরিয়ে আক্রমণ করবে। তার মানে কি হবে? তার মানে হচ্ছে আপনি ধরেন যদি সৌদি আরবে আছে, তারপরে সংযুক্ত আরব আমিরাতে আছে, কুয়েতে আছে, ওই সংযুক্ত আরব আমিরাত থেকে যদি আমেরিকা ইরানে অ্যাটাক করে, ইরান আবার ফিরিয়ে সংযুক্ত আরব আমিরাতে অ্যাটাক করবে। তার মানে ঘটনা কিন্তু দাঁড়ালো নিজেদের মধ্যে একটা বিভক্তি কিন্তু এসে গেল তাদের। শুধু বিভক্তি না, আমি যদি আউটলাইনটা এভাবে টানি, দেখেন যে ইরানের সাথে সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধ, ইরানের সাথে সৌদি আরবের যুদ্ধ, ইরানের সাথে আমেরিকার যুদ্ধ তো আছেই, কুয়েতের যুদ্ধ, মানে কয়েকটা দেশ, মানে এখানে কি আসলে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে মনে হয়? আশঙ্কা করা হয় অনেকটা যে আরবীয় বিশ্বের মধ্যে আরেকটা বিশ্ব জন্ম নিচ্ছে কিনা, এটা একটা প্রশ্ন কাজ করছে। আমরা আরব বিশ্ব বলি, অর্থাৎ গোটা মধ্যপ্রাচ্যটাকে ইঙ্গিত করি, কিন্তু এর মধ্যে আরেকটা প্রাচ্য জন্মাচ্ছে কিনা, আরবীয় বিশ্বের ভিতরে আরেকটা বিশ্ব জন্মাচ্ছে কিনা, একটা তো আমরা ফিলিস্তিন নিয়ে আশঙ্কার মধ্যে আছি। তার উপর আবার ইরান প্রসঙ্গ, অর্থাৎ দামামাটা এর মধ্যে বেজে গেছে, যে কারণে কেউ কেউ আশঙ্কা করছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ কি এটা নিয়ে হয় কিনা। কিন্তু আরেকদিকে যে অর্থনৈতিক যেই বৈষম্য তারা তৈরি করে ফেলছেন বা যে আঘাত দিচ্ছেন বিভিন্ন দিকে, নানানভাবে বন্টন করছেন, একটারও কিন্তু কোনো ব্যাখ্যা নাই। আপনারটা 34 কেন, আরেকজনেরটা 74 কেন, ব্যাখ্যা কিন্তু এখন পর্যন্ত নেই। শুধু একটা চার্ট তারা দেখিয়ে দিয়েছেন, তাদের ব্যাখ্যা দিতে হয় না যেহেতু তারা ধনী দেশ। এটা গোটা বিশ্বে এরকমই ধনী একটা ব্যাখ্যা দিয়েছে যে ওই যা ইম্পোর্ট করি যা এক্সপোর্ট করি, আপনি মনে হয় বলছিলেন, জি একটু ওনা থেকে শুনি যে একটু বলেন তো যে ওই 74%, 37% বা 26% দেশ যে পরিমাণ রপ্তানি করছে এবং তারা যে পরিমাণ আমদানি করছে, এটার ভিতর যে ডিফারেন্সটা, বাণিজ্য ঘাটতি, সেটার একটা সূচক বের করে, সেই সূচকের অর্ধেক বাংলাদেশের বাণিজ্য ঘাটতি $615 কোটি, সেটার সূচক হচ্ছে 74%। সেই 74%-এর হাফ করে আমাদের আসে 37%। এইভাবে তারা রপ্তানির এবং ওদের আমদানির সাথে পার্থক্যটা ইয়ে করে বাণিজ্য ঘাটতি বের করে সেটা থেকে সূচক বের করে ট্যাক্সটা ধরেছে। এটা একটা ফর্মুলা, তার হাফ ধরেছে। হ্যাঁ, তো ওই ফর্মুলার উদ্যোক্তা তারাই, তারাই হর্তা, তারাই কর্তা। একটা বিষয়, এই কথাটা দেখেন যে হাফ শব্দটাকে ফোকাস করলেন জনাব আক্তার খান পল্লব, তার মানে কি যা ঘাটতি আছে তাও কিন্তু আপনার উপরে ইম্পোজ করা হয়নি, তার হাফ, আপনাকে অর্ধেক শুল্ক দেওয়া হয়েছে, পুরোটাও কিন্তু দেওয়া হয়নি না। তো এই যে বলছিলেন যে এই উদ্যোক্তা ওনারাই পদ্ধতি ও উদ্ভাবন তারাই করেন তাদের মতো করে, যেটা আমরা বাংলায় বলি যে সুবিধা মতো, তার সুবিধা মতো। তো অতএব তার সুবিধা খুঁজতে গিয়ে সে গোটা বিশ্বকে একটা বিপদে ফেলে দেবে শেষ পর্যন্ত, সেটা আমরা এখনো মনে করি না, কারণ গোটা বিশ্বে কিন্তু এ নিয়ে কথাবার্তা হচ্ছে। আবার যুক্তরাষ্ট্র কিছু একটা করলে সেটা এখন হয়ে যায় গোটা বিশ্বে, ওই বাস্তবতা কিন্তু দিনকে দিন একটু একটু কমেও আসছে। চীন পাল্টা দিয়েছে, এরকম পাল্টা আরো কেউ কেউ দিবে। কানাডার সাথে মাঝে মধ্যে একটু মিতালি হয়, আবার একটু ভাঙে, এটা আমরা দেখছি, কিন্তু গোপন থাকছে না। আর অঙ্কের বিষয় যেটা, অঙ্কের নির্ণায়কও তারা। এখানে আমাদের শুধু রেজাল্ট মেনে নেয়া, যেটা আমাদের একটু আগে পল্লব ভাই বলছিলেন যে আমাদের প্রোডাকশন কস্টের কথা, আজ পর্যন্ত কোনো শ্রমিকের কিন্তু অধিকারের মধ্যেই নাই প্রোডাকশন নির্ণয় করা। তার অধিকারের মধ্যে আছে ঈদের সময় একটু কান্নাকাটি করা, তার কাছে কিন্তু প্রোডাকশন কস্টের কোনো হিসাব নাই। ঈদের সময় উনি কান্নাকাটি করেন। তো দেখা যায় আমাদের মালিক পক্ষ যেটা হয়, আমরা মেয়েরা বলে যে বয়স বলে না, আর আমরা চাকরিজীবী পুরুষরা বলি যে বেতন বলি না, একইভাবে আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা, তারাও কিন্তু কখনো সত্যিকারের প্রোডাকশন কস্টটা বলেন না, এটার মধ্যে একটা ফাঁক ফোকর রাখেন, অথবা একটা আনুষ্ঠানিকভাবে তারা নিজেরা বসে একটা ঠিক করে দেন, আমরা মাথা নাড়ি। অর্থাৎ ভিতরগত বিষয়টাও কিন্তু এবার একটু একটু প্রকাশ পেয়ে যাচ্ছে। পল্লব ভাইয়ের কথা আপনি একটু বোধে আমরা টের পেয়েছি, ঈদের সময়ও একটু একটু সত্য হোক আর মিথ্যা হোক একটা কিন্তু বলতে হয়। তো শেষ পর্যন্ত আবার বেতন ভাতা বা বোনাস দিতেও হয়। অর্থাৎ একটা প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমরা পড়তে যাচ্ছি বা পড়ছি। তো ভবিষ্যতে প্রোডাকশন কস্ট সহ দেশি হোক আর বিদেশি হোক, কর হোক আর শুল্ক হোক, যেই নামে আপনি ডাকেন, জবাবদিহিতার একটু একটু আওতায় বোধ আশা লাগবে। একেবারে আমি একচ্ছত্রভাবে সব আরোপ করে দেব, ওই বাস্তবতা ভবিষ্যতে থাকছে না বা কমে আসছে, না থাকলেও কমে আসবে। চীন তো দেখিয়ে দিয়েছেই, অন্যরাও কিন্তু এর পিছু ধরেছে। বাংলাদেশ থেকেও কিন্তু ব্যবসায়ীরা সরকারকে
পরামর্শ দিয়েছে যে একটু ধীরে এগোতে, হুম কারণ ব্যবসায়ীদের কাছে এ সংক্রান্ত তথ্য বেশি। হুম হুম সরকারে যারা আসেন তারা রাজনৈতিক সরকার হন, আর এখন যে সরকার আছে এই সরকারের মতো বুদ্ধিজীবী সরকার। মধ্যবর্তী বা অন্তর্বর্তী বা বুদ্ধিজীবী সরকার, তারা ক্লাসে ভালো পড়ান, মার্কস বেশিও দিতে পারেন কমও দিতে পারেন, কিন্তু ভিতরের ঘুমটটা বেশি জানেন ব্যবসায়ীরা, যে কারণে তারা এর মধ্যে পরামর্শ দিয়েছে একটু ধীরে ধীরে এগোতে। আর এই বিনিয়োগ সম্মেলন যেহেতু প্রসঙ্গ এসেছে একটু, তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু যাচ্ছে, চিটাগং গিয়েছে, নারায়ণগঞ্জ গিয়েছে, আরো কোথাও কোথাও যেন যাবে। তারা আমাদের পরিস্থিতিতে কিন্তু আশাবাদী হচ্ছে। এই আশাবাদ কিন্তু আমাদের জন্য না, আগে নিজেদের স্বার্থ। অর্থাৎ আমাদের এখানে মৌকা আছে, এখানে ফল আছে, অর্থাৎ এটা ভান্ডারের মধ্যে আমরা আছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা একেবারে অসহায় হওয়া বা হতাশায় পড়া বোধহয় খুব একটা কাঙ্ক্ষিত নয়, আমরা আশাবাদী হতে পারি। নিঃসন্দেহে আমরা আশাবাদী হতে পারি। আমরা বারবারই কিন্তু যারা মোস্তফা কামাল সাহেবের কাছ থেকে আশার গল্পই শুনছি, আশাবাদীর গল্পই শুনছি। আচ্ছা, আশাবাদী। আপনিও আশাবাদী। কি কি আশা আপনার ভিতরে কাজ করছে? আশা কাজ করছে যে গার্মেন্টস সেক্টরে যে কথাটা হচ্ছে সেটা আমার ধারণা ইনশাল্লাহ কোনো সমস্যাই হবে না, এটা আমরা উঠতে যাব। আমরা এটা উঠতে গার্মেন্টস মালিকদের পক্ষ থেকে তো বলছেন যে গার্মেন্টস মালিকরা সাময়িকভাবে, কারণ তার আগেও অনেক চ্যালেঞ্জ তাদেরকে মোকাবেলা করতে হয়েছে, তখনও তারা বিভিন্ন উদ্বেগের কথা আগে বলেছে। এই যে ঈদে বেতন ভাতার কথা বললেন, এবার ঈদে কিন্তু অনেকগুলো গার্মেন্টস বেতন ভাতা দিতে পারেনি, মানে ঈদের বোনাস দিতে পারেনি, বেতন দিতে পারেনি। এবং আমরা দেখছি ওই গাজীপুরের দিকে গেলেই কিন্তু অনেকগুলো গার্মেন্টসই কিন্তু লোকাল কিছু গার্মেন্টস হলো কয়েক হাজার বা লাখ শ্রমিক তো সব মিলিয়ে কাজ করেন, কয়েক লক্ষ মানুষের বেতন হয়নি, কয়েক লক্ষ মানুষ ঈদের জন্য তার ঘরে তার সন্তানকে কিছু কিনে দিতে পারেনি। এটা একটা চরম বেদনাদায়ক ব্যাপার কিন্তু আসলে। অবশ্যই চরম বেদনাদায়ক ব্যাপার। বাট এটা তো কিছু কিছু ক্ষেত্রে আগেও আমরা দেখেছি অনেক গার্মেন্টস মালিক ভালো টাকা আয় করছেন, কিন্তু কর্মচারীর বেতন দেওয়ার ক্ষেত্রে তাদের গড়িমসি থাকে। সেটা হচ্ছে মালিকের দোষ। এখন হচ্ছে কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, গার্মেন্টসে অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্ডার ক্যান্সেল হচ্ছে, স্থগিত দুই একটা বিষয়, বাট এখনো মেজর কিছু হয়নি, সেই জন্য আমাদের উপদেষ্টা 3 মাসের সময় চেয়েছেন, এবং 3 মাসের যেটা আমাদের যদি আমাদের আমদানিটা বাড়ানো যায়, ওদের থেকে আমরা আমদানি করি, ওদের তুলাটা আমরা আনি, ওদের কাপড়টা আমরা আনি, সেটাই আমরা প্রোডাকশন করে ওদের দেশে পাঠাই। সুতরাং সেটার পরিমাণ যদি বেশি হয় তখন তো আমাদের শুল্কের পরিমাণটা কমে যাবে। আচ্ছা, এইটা একটা স্ট্র্যাটেজি কিন্তু আলোচনা হচ্ছে। হ্যাঁ, এই স্ট্র্যাটেজিটাই ধরা হচ্ছে। যেমন ওদের এই জিনিসগুলো যেগুলো আমরা আনি সেগুলোর পরিমাণ আমরা বাড়িয়ে দিই, অন্য জায়গা থেকে না এনে আমেরিকা থেকে যেগুলো আমরা আনতে পারি সেই জিনিসগুলো যদি পরিমাণ বাড়িয়ে দিই তাহলে। কিন্তু এখন এখানে একটা ব্যাপার আছে, ভারত থেকে আপনি যে তুলাটা আমদানি করেন ওটার যে পরিবহন খরচ, আর আমেরিকা থেকে যখন তুলাটা আনবেন ওটার পরিবহন খরচ তো অনেক বেশি। ভারত থেকে কস্টিং তো আমাদের কিন্তু আলটিমেটলি কস্টিংও বেড়ে যাবে। হ্যাঁ, ভারত থেকে আমাদের গার্মেন্টস সেক্টরে যে তুলাটা আসে ম্যাক্সিমামটা আমেরিকা থেকে আসে। আমাদের কাপড়ের জন্য যে তুলাটা আমরা গার্মেন্টস সেক্টরে ব্যবহার করি সেটা আমেরিকা থেকে আসে ম্যাক্সিমামটা। সুতরাং আমরা সেই ক্ষেত্রে আমরা ভারতের উপর নির্ভর করতে হবে না। আমরা ভারতের ক্ষেত্রে উপর আগে অনেক কিছুতে নির্ভর করতাম। কামাল ভাই কিছুক্ষণ আগে বললেন, যেমন আমরা গরু না দিলে গরু পাবো না, আমরা পেঁয়াজ না দিলে পেঁয়াজ খেতে পারবো না। এখন আমরা 30 টাকা কেজি পেঁয়াজ খাচ্ছি। আমরা আলু না দিলে আমরা আলু খেতে পারবো না, আলু 20 টাকা 15 টাকা কেজিও পাওয়া যাচ্ছে। ওদের বিভিন্ন ধরনের ছিল, কিন্তু ওরা যখন যে জিনিসটা বন্ধ করেছে আমরা তখন সেই জিনিসটা স্বয়ংসম্পন্ন হয়ে গেছি। ওরা কিন্তু আমাদের জন্য আমি বলি ওদের এই বাধাটা আমাদের জন্য ভালো। আমরা যেই জায়গায় ওরা বাধা দিচ্ছে আমরা সেই জায়গায় নিজেরা স্বয়ংসম্পন্ন হয়ে যাচ্ছি। আমাদের ভবিষ্যতে আর আলু এবং পেঁয়াজের জন্য ওদের কাছে দ্বারস্থ হতে হবে না, আমাদের গরুর জন্য ওদের কাছে দ্বারস্থ হতে হয় না। আজকে প্রায় 15-16 বছর হয়ে গেছে। এখন আলু আর পেঁয়াজের জন্য আমরা দামি ধারণা করি, ভবিষ্যতে এটার জন্য দ্বারস্থ হতে হবে না, আমরা এটা তো স্বয়ংসম্পন্ন হয়ে যাবো। জি, অনেক ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, যদি আপনি শেষে কিছু যোগ করতে চান জনাব মোস্তফা কামাল। শেষে যোগ করবো শুধু পরিষ্কারভাবে এটাই, আমদানিতে হোক আর রপ্তানিতে হোক আর নিজস্ব প্রোডাকশনে হোক, সক্ষমতা হচ্ছে মূল কথা। আমদানির ক্ষেত্রেও যদি আমি এগিয়ে থাকতে পারি, রপ্তানিতেও যদি এগিয়ে থাকতে পারি, ভারসাম্য অটোমেটিক্যালি আসবে। আর এর মাঝপথে যদি আমার প্রোডাকশন আমি বাড়াতে পারি, যে কোনো একটা পণ্যই হোক, কৃষি পণ্য হোক, খাদ্যপণ্য হোক আর ভোগ্যপণ্য হোক, তো এই মুহূর্তে এই সরকারের একটা সুযোগ আছে যেটা রাজনৈতিক সরকারের কম। রাজনৈতিক সরকার হয়তো তার কোটারি দেখবে, সে তার পক্ষের কিনা সেটা দেখবে, কিন্তু এই সরকার কিন্তু ইচ্ছে করলে পারে, চেষ্টা করছেও, কিন্তু চেষ্টাটা অনেকটা অকুলান। আমাদের যারা বিনিয়োগকারী আছে, বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে, এখানে শ্রীলঙ্কার একটা
দৃষ্টান্ত বা উদাহরণ কিন্তু আমরা ফলো করতে পারি। আমাদের এখানে যেরকম একটা বিপর্যয় ঘটেছে, শ্রীলঙ্কার বিপর্যয়টাও কিন্তু ওই রকমের ছিল। আমাদের এখানে গণভবনে ঢুকে মাছ চুরি করেছে, মুরগি চুরি করেছে, পুকুরে ঝাঁপ দিয়েছে। শ্রীলঙ্কায় কিন্তু ওই রকমই হয়েছিল। কিন্তু ওখানে একটা ম্যাজিক আছে শ্রীলঙ্কায়, তারা দ্রুত সময়ের মধ্যে তাদের বিজনেস হাউসগুলোকে চাঙ্গা করতে পেরেছে। আমরা ওখানে একটু ঘাটতি আছে, হয়তো এটার কারণও আছে, কারণ আমাদের বিজনেস হাউসগুলোর মধ্যে এক ধরনের রাজনৈতিক সংযোগ আমরা আছে, সবকিছুকেই রাজনীতিকরণ করে ফেলেছিলাম, পাকিয়ে ফেলি আমরা। যা কিছু আছে আমাদের চিকিৎসা বলেন, আমাদের শিক্ষা বলেন, আমাদের ব্যবসা বলেন, সবকিছুর মধ্যেই আমরা একটা রাজনীতিকরণ করে ফেলেছিলাম। তো ওই জায়গা থেকে যদি অন্তত আমাদের যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, বড় বড় কোম্পানিগুলো আছে, তাদেরকে যদি কোনো বিচার করতেও হয়, সেটা বিচারের আওতায় নিয়ে আসা যায়, কিন্তু অন্তত প্রোডাকশনটা যেন কন্টিনিউ থাকে। কারণ নইলে এরই মধ্যে আমরা কয়েকটা ঘটনা দেখেছি, কিন্তু বেক্সিমকো সহ কয়েকটা প্রতিষ্ঠানের অনেক হাজার হাজার কর্মচারী বেকার হয়ে গেছে। তো এই বেকার হয়ে যাওয়া শুধু তারা কষ্ট পাচ্ছে তা না, এটা আমাদের সামাজিক স্থিতাবস্থার জন্য একটা উদ্বেগজনক। ওই লোকগুলো করবে কি? অপরাধ, আজে বাজে কাজে লিপ্ত, অপরাধ করবে। তো সেই ক্ষেত্রে সরকারের একটা দায়িত্ব আছে যে আমাদের যেই বিদ্যমান যেগুলো আছে এগুলোকে অন্তত প্রোডাক্টিভিটি ঠিক রাখা। আর আমরা বারবার বিদেশি বিনিয়োগ বলি, আগে আমার দেশি বিনিয়োগটা এনশিওর হোক, তাদের নিরাপত্তাটা আসুক, কোনো অপরাধ করে থাকলে সেটার বিচারও হোক। কিন্তু একেবারে মিল ফ্যাক্টরি বন্ধ করে বা জ্বালিয়ে দিয়ে, পুড়িয়ে দিয়ে, গড়িয়ে দিয়ে যেগুলো আমরা করি, এগুলো অন্তত যেন শক্ত হাতে, যতটুকু হয়েছে আর যেন না হয়। যতটুকু হয়েছে সেটা তো কাঙ্ক্ষিত নয়, আর যেন না হয়। সরকার যেন এদিকে একটা বড় রকমের অ্যাটেনশন দেয়। বিজনেস হাউসগুলোর এরই মধ্যে কথাবার্তা কিন্তু তারাও ঘুরিয়ে ফিরিয়ে এটাই বলতে চায় যে অন্তত প্রোডাকশন ঠিক থাকুক, সেই নিশ্চয়তাটা যেন সরকার তাদেরকে দেয়। নিশ্চয়ই সেটার একটা ফল আমরা সামগ্রিকভাবেই পাবো। তখন বাইরের কোন দেশ কি ধরলো, কত শতাংশ ধরলো না ধরলো, ওগুলোর দিকে বোধহয় আমাদের খুব একটা ইমপ্যাক্ট পড়বে না, তত অ্যাটেনশন আমাদের যাবে না। আমাদের অ্যাটেনশনটা আসলে এই জায়গায়, কারণ আমরা আমাদের টোটাল রপ্তানি, যে পরিমাণ রপ্তানি করে থাকি, তার প্রায় 6/1 বা 16-17% আমরা শুধু ইউএসএ তে রপ্তানি করি। তো হঠাৎ করে যদি আমার 6/1 রপ্তানিতে একটা আঘাত পড়ে, সেক্ষেত্রে আমার পুরো রপ্তানি খাতে একটা আঘাত পড়ে, এবং আমার যে লোকাল ফোর্স আছে, আমার যে ওয়ার্কার আছে, এই ওয়ার্কারের ফ্যামিলি আছে, তাদের উপর ডিপেন্ডেন্ট আরো মানুষ আছে, এই পুরোটার উপর একটা ইফেক্ট পড়ে। আমাদের মূল কনসার্নটা তো আসলে ওই জায়গায়। আমাদের যদি একাগ্রচিত্তভাবে শুধু গার্মেন্টস আমাকে আমেরিকায় রপ্তানি করতে হবে, এই জায়গাটা না হয়ে যদি মনে হয়, আপনি যেমনটা বলছিলেন যে আমরা যদি নিজস্ব সক্ষমতা অর্জন করি, আমাদের অনেকগুলো বাজার আমরা খুঁজে নেই, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদের এত কনসার্নের জায়গা থাকতো না। আমরা সঠিক জায়গাটা অ্যাটেনশন দিতে পারবো, সেক্ষেত্রে নিজেদের সক্ষমতা গোটা বিশ্বকে জানাতে পারবো। সেই রাস্তায় অবশ্যই আমাদের আছে। আর এই সরকার যদি ওই উদ্যোগ নেয়, পরবর্তী রাজনৈতিক সরকার আসলে অন্তত সেটার ফলো আপ কম বেশি করতে হবে। অতএব আমাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সময় যাচ্ছে আমি মনে করব, কারণ জুলাই আগস্টের আন্দোলন আমাদেরকে ওই সুযোগ করে দিয়েছে। যারা বিতাড়িত হয়েছেন তাদের জন্য আমি মনে করি এটা একটা সুযোগ, যদি তারা সংশোধন হয়, যেটা আমরা সংস্কার নামে বলি, তাদেরও তো সংশোধন হওয়ার সুযোগ আছে। সংশোধন তো ঘোষণা দিয়ে করতে হয় না, যার যার জায়গা থেকেও করতে পারে। আমাদের ব্যবসায়ী যে প্রতিষ্ঠানগুলো, আমরা কথায় কথায় চট করে তাদেরকে একটু গালি দিয়ে ফেলি, এটা আমাদের এক ধরনের কিন্তু স্মার্টনেস শো করে, যেটা গালি দিতে পারলেই বুঝি আমি একটু স্মার্ট। তাদের যে অবদান আছে তাদেরকে আরো অবদান রাখার সুযোগ দেন। আর যেটা আমি বারবার বলছি, অপরাধ করে থাকলে ওইটাও বিচারের আওতায় আনান, কিন্তু মোটেই উৎপাদন বন্ধ করে নয়। তাদেরকে অনিরাপদ রেখে আমরা নিরাপদ, আমাদের উৎপাদন খাতকে অনিরাপদ রেখে আসলে আমরা দেশকে নিরাপদ রাখা যাবে না, নিঃসন্দেহে। অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব মোস্তফা কামাল অনেকগুলো কথা বললেন, আপনি যদি শেষ কোনো কথা যোগ করতে চান, আপনার কথা শুনে তারপরে আমরা অনুষ্ঠান শেষ করব। শেষ কথা হচ্ছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে চালাচ্ছে বা যে ইয়েতে, তারা যদি এখন এটাকে ধরে রাখতে পারে, তাহলে আমার ধারণা বাংলাদেশকে আরও অনেক দূর এগিয়ে নেওয়া যাবে। এবং এই কোনো রাজনৈতিক প্রতিটা প্রতিষ্ঠান এখন রাজনৈতিকভাবে প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা রাজনীতিকরণ করে ফেলেছি। এই প্রতিষ্ঠানগুলো রাজনীতি মুক্ত করতে পারলে আমরা ভালো, আরও এখন তো মোটামুটি রাজনীতি মুক্তই আছে, মুক্ত আছে, কিন্তু এখন আমরা পুরোপুরি সেটা থেকে বের হতে পারিনি। সেটা থেকে আমাদের পুরোপুরি বের হতে হবে। বের হতে পারলে আমরা আরও অনেক দূর এগিয়ে যাব, আমার বিশ্বাস এটা। এভাবে আমরা এগোতে থাকলে আমরা আরও দূর যাব।
জি, ধন্যবাদ আপনাকে। আপনাকে সুপ্রিয় ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকেও ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, মূলত আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম যে ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসন এবং বাংলাদেশের প্রেক্ষাপট। আমরা সেখানে বাংলাদেশে ফিলিস্তিনির প্রতি সমর্থন জানাতে গিয়ে আমাদের দেশের কিছু মানুষ যেভাবে সমর্থন জানিয়েছেন ভাঙচুর লুটপাটের মাধ্যমে, সেটা আসলে ঠিক হয়নি বলে আমাদের আলোচনায় উঠে এসেছে। এবং আমরা বর্তমানে আমাদের বিশ্বে আমাদের নিজেদের ইমেজ ক্রিয়েট করার জন্য এবং আমাদের অবস্থানটাকে আরও তুলে ধরার জন্য যেভাবে কাজ করছিলাম, সেই জায়গাটাতে একটা বাধা হয়েছে বলে আমাদের আলোচনায় উঠে এসেছে। এবং আমরা তারই সাথে একই সাথে বলেছি যে আমরা আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে, আমাদের জাতির পক্ষ থেকে তাদের প্রতি সংহতি জানিয়েছি, তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমরা গণহত্যার বন্ধ চাই, আমরা তাদের অধিকার চাই, যে মানুষগুলো যার ভূমি সেই ভূমিতে তাদের অধিকার প্রতিষ্ঠিত হোক, এটা আমরা বাংলাদেশের মানুষজন চাই। এবং একই সাথে আমরা আমাদের আজকের আলোচনায় নিয়ে এসেছি যে আমাদের বাংলাদেশের উপর যে ট্যাক্স আরোপ করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে, যেহেতু যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটা অন্যতম বড় বাজার, সেই বাজারে একটা বাংলাদেশের প্রভাব পড়তে যাচ্ছে বাংলাদেশের ব্যবসায়ী যারা আছেন তাদের উপরে, এবং ব্যবসায়ীদের উপর প্রভাব পড়লে জনগণের উপরও একটা প্রভাব পড়বে। সেই প্রভাবটা কিভাবে আমাদের বাংলাদেশ মোকাবেলা করার চেষ্টা করছে, এবং আমরা সেক্ষেত্রে দুজনের আলোচনার প্রেক্ষাপটে উঠে এসেছে যে বাংলাদেশ পারে, বাংলাদেশ পারবে। ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন ধরনের যত ধরনের প্রতিকূলতা আমরা ফেস করেছি, কোভিড বা এছাড়া অন্যান্য কিছু, সেই জায়গাগুলোতে সারা বিশ্ব যেভাবে প্রভাবিত হয়েছে, বাংলাদেশ কিন্তু সেভাবে দুমড়ে মুচড়ে যায়নি। বাংলাদেশ পেরেছে প্রতিকূলতা পেরিয়ে নিজেকে দাঁড় করিয়ে রাখতে, এবং এই জায়গাটা তো বাংলাদেশ পারবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।